আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 87-এর 14তম ক্লাস। তো আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসইও এর ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আমরা একটু, আপনাদের সাথে আশা করি আপনারা দেখেছেন, অনেকে আজকে জয়েন হননি। তো আপনাদের একটু ফিচারে যদি ক্লিক করে থাকেন, আমি আপনাদের গত ক্লাসে একটি এক্সাম নিয়েছিলাম এবং আপনাদের আমি এক্সামের রেজাল্ট বলেছিলাম আমি দিব না। তারপর আপনাদের এক্সাম রেজাল্ট আমি দিয়ে দিয়েছি এবং আপনাদের এক্সামের রেজাল্ট আমি, এই যে পোস্ট আছে এটা আমি 30 তারিখে মুছে দিব। সবাই কি দেখেছেন নিজেদের এক্সাম রেজাল্ট? আমি যে সেই দিনই দিয়েছি, যে আরিফ ভাইয়া দেখেছেন। তো এইগুলো নিয়ে আমি আপনাদের সাথে প্রথমে ডিসকাস করব এবং আশা করি আপনাদের যেগুলো কি কারণে ভুল গিয়েছেন, যেমন আমাদের এর, আমি এগুলো ইয়ে করে দিই। তো যে ভাইয়াগুলো আর কি এরকম একই নাম্বার দিয়েছেন, এগুলো কিন্তু আমি ডাইরেক্ট রেড করে দিয়েছি। কি কারণে রেড পেয়েছেন আমি কিন্তু সুন্দর মতো এখানে লিখে দিয়েছি। 5 যারা এই কালার, যারা ফেল করেছেন তারা এই কালার, এবং যারা রুল ভায়োলেশন দিয়েছেন, মানে আপনারা রোল নাম্বার ঠিক মতো দেননি বা 11টার পরে সাবমিট বাটনে ক্লিক করেছেন, তো এইগুলো কিন্তু আমি লাল কালার দিয়ে দেখিয়ে দিয়েছি এবং কি কারণে আপনারা ফেল করেছেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা একটু কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের দুটো ইজি কোশ্চেন আমি দিয়েছিলাম। কোশ্চেন কি খুব ইজি হয়ে গিয়েছে নাকি একটু বলেন তো? আমি যতটুকু দেখলাম যারা ভালো পেরেছে তারা একজন 50-এ 50ও পেয়েছে। আসলে কোশ্চেন কি খুব বেশি ইজি হয়েছে নাকি খুব বেশি কঠিন হয়েছে? আপনাদের কি জানার বিষয় বলেন। থ্যাংক ইউ আরিফ ভাইয়া। ইজি ছিল, ইজি ছিল। থ্যাংক ইউ। তো আমরা একটু দেখি যে আপনাদের কিছু কোশ্চেন আর কি আনসার গুলো আমরা দেখি। যেরকম গিভ ইউর পিন্টারেস্ট লিংক আমি বলেছি। তো একজন দিয়েছেন বিজনেস, একজন দিয়েছেন হলো লিঙ্কডইন। তো একজনকে আমি এখানে বলি, তার নামটা আমি দেখাচ্ছি না। 1 মিনিট। তো আমরা এখানে এক ভাই আমাকে দিয়েছে, তার নামটা দেখাচ্ছি না। তো উনি এটা ন্যাশনাল আইডেন্টি কার্ড, এটা ঠিক আছে। আমাদের 5 নম্বরে যিনি আছেন, 7 নম্বরে আছেন, উনি দেখেন। তো আমি কিন্তু সবগুলো লিঙ্ক আমি টেস্ট করে দেখেছি, ঠিক আছে। তো ওনার নামটা আমি দেখাচ্ছি না। আমি কি বলেছি যে আপনার প্রোফাইল লিঙ্ক দিতে। তো উনি কি করেছেন, যে কোনো একটি লিঙ্ক আর কি উনি আমাকে দিয়েছেন, নামটা বললাম না আমি। তো আমি যখন এটাকে পেস্ট করে দিয়েছি, এটা কিন্তু কোনো পেজের লিঙ্ক, তার প্রোফাইলের লিঙ্ক না। এটাকে আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোনো প্রোফাইলের লিঙ্ক না। এবং এটি কিন্তু আমাদের কোনো ইংরেজিও আমি দেখতে পাচ্ছি না। এটি আমরা কি দেখতে পাচ্ছি, জার্মান। তো আমার কোনো স্টুডেন্ট জার্মান ভাষা খুব ভালো জানে, আমার কিন্তু জানা নেই, ঠিক আছে। তো এটির মার্কস আমার কত দেওয়া উচিত বলেন? তো আরিফ ভাই বলছে 0। সবাই কিন্তু জানেন, তারপর আমি 5 দিয়েছি, ঠিক আছে। 10-এর মধ্যে আমি তাও 5 দিয়েছি, যে কিছু তো লিখেছে। তো এভাবেই কিন্তু আমি খাতাগুলো দেখেছি। যারা এনআইডি লিখেছেন তাদেরকে আমি 10 দিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আপনার ফুল আনসার কি দেওয়া উচিত? ফুল আনসার কিন্তু আপনার এনআইডি, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট, যে কোনো 3 টাইপের ইয়ে দিলেই হওয়া উচিত। কেন দিয়েছি? যাতে আপনারা কিছুটা আর কি করতে পারেন, ঠিক আছে। যারা ফুল লিখেছেন তাদের ফুল নাম্বার দিয়েছি, এবং যারা কিছুটা লিখেছেন তাদেরকে আমি, সে কিছুটা তো দিয়েছেন, একবারে অনেকে বিজনেস লিখেছেন এগুলো ডাইরেক্ট 0 দিয়ে দিয়েছি। যেমন এই যে পেজ আইডি, এগুলো 0 দিয়েছি। তো আমি বলতে চাচ্ছি, আমি নাম্বার নিয়ে কখনো কিপটা আমি এ পর্যন্ত করিনি, ঠিক আছে।
আমি চেষ্টা করেছি যে আপনাদের সর্বোচ্চটা যাতে দেওয়া যায়। তো যেমন উনি এখানে কি লিখেছেন, এটা কিন্তু আমি আপনাদের ইউজার আইডি চাইনি, এখানে কিন্তু আমি 0 দিয়েছি। ঠিক আছে? যে অ্যাফিলিয়েট মার্কেটিং দেন সেটা তো আমি বলিনি, আমি বলেছি আপনার প্রোফাইল লিংক দিতে, পিন্টারেস্ট প্রোফাইল লিংক। তো জার্মানের অ্যাফিলিয়েট মার্কেটিং কেন হবে সুব্রত ভাইয়া? আমি এখানে বলেছি আপনার প্রোফাইল লিংক দিতে, গিভ ইউর পিন্টারেস্ট প্রোফাইল লিংক। তো আপনার কোম্পানির লিংক হতে পারে, কোম্পানির নেম হতে পারে। তো এখানে তো আপনার পিন্টারেস্ট জার্মানের কোনো লিংক হওয়ার কথা না। ঠিক আছে? তো এখানে এভাবে করে আমি খাতাগুলো দিয়েছি। তো সুব্রত ভাইয়া বলছেন দ্যাট ইজ মাইন। তো এটা আপনার। তো ভালো, ভাইয়া নিজেই বলতে চাচ্ছেন। তো আপনি জার্মান ভাষা দিয়ে এটি করেছেন তাই বলতে চাচ্ছেন, পুরো জার্মান ভাষা দিয়ে? নিশ্চয় সুব্রত ভাইয়াকে অবশ্যই কথা বলার সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ সুব্রত ভাই, আনমিউট করেছি, আপনি যদি কিছু অ্যাড করতে চান। আর বাকিরা ওরকম কোনো আমি ভুল ওরকম দেখিনি, যারা ভুল করেছেন তারা তো জানেন। আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে কি কি দেওয়া লাগবে? আপনাদের গভর্নমেন্ট স্মার্ট এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। ঠিক আছে? তো এই তিনটা থেকে একটা জিনিস আপনি দিলেই কিন্তু আপনাদের হবে। ঠিক আছে? তো এইগুলো আপনারা যারা আর কি ভুল করেছেন, যেমন ভেরিফাইড আইডি দিয়েছেন, এনআইডি দিলে কিন্তু আমি আনসার দিয়ে দিতাম, ভেরিফাইড আইডি কিন্তু আনসার না। তারপরে যারা এনআইডি দিয়েছেন তাদের কিন্তু আমি ফুল মার্কস দিয়ে দিয়েছি। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আমি চেয়েছি যাতে আপনারা ফুল মার্কস পান। তারপরেও যখন দেখেছি কয়েকজন আমাদের এখানে 2-1 নাম্বারের জন্য পাইনি, তাই আপনাদের যে মার্কস আছে সেটা আমি 35 থেকে 30-এ করে দিয়েছি। ঠিক আছে? পাস মার্ক আমি 30-এ করে দিয়েছি, যাতে আপনাদের একটু মনের মধ্যে জোর পান যে আমরা এবার করেছি, পরবর্তীতে আরো বেশি বেটার কাজ করব। আমি বুঝাতে পেরেছি? তো যে ফাইনাল যখন পরীক্ষা হবে তখন আরো বেশি আপনারা বেটার রেজাল্ট করবেন। ঠিক আছে? আশা করি ফাইনাল রেজাল্টে আপনারা আরো বেশি কিছু করতে পারবেন। ওকে? এবং আমি যেটা বললাম ফিচার থেকে আপনাদের যারা আর দেখতে পারেননি তারা এটা দেখে নেবেন। আমি এখানে যা যা বলেছি, যে আপনাদের সামগ্রিক বিবেচনা করে এটা আমি 30 করে দিয়েছি, কিন্তু লাস্টের এক্সামে কিন্তু পাস মার্ক কমানো হবে না। ঠিক আছে? তো আমরা বিষয়টি বুঝে এখন তাহলে আমরা ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাস হলো আমাদের অন পেজ এসিও। তো অন পেজ এসিও বোঝার আগে আমরা কিছু কিছু নতুন টপিক সম্পর্কে জানি। প্রথমে হলো ইনকগনিটো উইন্ডো। তো ইনকগনিটো উইন্ডো সম্পর্কে সবাই আমরা জানি ইনকগনিটো উইন্ডোটা কি। ইনকগনিটো উইন্ডো এক কথায় আমার যে হিস্টোরিটা আছে সেটা আমাদের এই উইন্ডোটা সেভ করবে না, আমার কুকিসের ডাটা সেভ করবে না। মানে একটি ব্রাউজ একটি ওয়েবসাইটে যখন আমি যাই আমার কাছ থেকে কিছু ডাটা সে সেভ করে থাকে, এবং ব্রাউজারও সেভ করে থাকে। সুতরাং এই যে ডাটাগুলো মানে আমার নাম থেকে শুরু করে পার্সোনাল ডাটা এই ইনকগনিটো মোডে সেভ করে না। তারপরে আমাদের ফর্মের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো সেভ করে না, এবং আমি যেগুলো ওয়েবসাইটে ভিজিট করছি মানে আমাদের হিস্টোরিটাই আসলে সেভ করে না। তো আমরা ইনকগনিটো কি বুঝতে পারছি? যে আমাদের ডাটাগুলো সেভ সেভ করছে না, এছাড়াও কিছুটা হলেও আমাদের আইপিটা হাইড করা যায়। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ইনকগনিটো মোডে হাইড করা যায় না। আইপি মানে হলো ইন্টারনেট প্রোটোকল, আমাদের অ্যাড্রেস যেটা আমাদের লজিক্যাল অ্যাড্রেস সেটা হলো আইপি হয়। তো আইপি অ্যাড্রেস নর্মালি
হাইড সম্পূর্ণ হয় না। আপনি আইপি অ্যাড্রেস সম্পূর্ণ হাইড করতে চাইলে টর ব্রাউজার ইউজ করতে পারেন, অথবা ব্রেভ ব্রাউজার ইউজ করতে পারেন, যেটি দিয়ে আপনি আপনার লোকেশন হাইড করতে পারেন। তো আইপি সম্পর্কে তো আমরা মোটামুটি জানি সবাই, তাই না? আইপি কাকে বলে? আপনার ডিভাইসের মধ্যে আপনার ডিভাইস কি সেটাকে জানার জন্য ম্যাক অ্যাড্রেস লাগে। এবং এই যে ম্যাক অ্যাড্রেস, এটা তো ফিজিক্যাল অ্যাড্রেস, তাই না? মানে আপনার ডিভাইসের অ্যাড্রেস। তো এটাকে যখন আমরা লজিক্যাল ভাবে দেখব, যখন এটি ইন্টারনেটে পাঠাবো, তখন এটা কি হবে? এটা হবে আইপি অ্যাড্রেস। ঠিক আছে? এটা কি লজিক্যাল অ্যাড্রেস। তো আইপি নর্মালি 32 বিটের আছে এবং 128 বিটের আছে, তো এগুলো আমরা না জানি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আইপি অ্যাড্রেস যেটা আছে সেটি নর্মালি আমরা ইনকগনিটো মোডে সম্পূর্ণ হাইড করতে পারি না। ওকে? তো এইটার জন্য আমি নর্মালি ইনকগনিটো মোড ইউজ করি। তো এতক্ষণ ধরে আমি ইনকগনিটো মোড নিয়ে কি জন্য বললাম? আমরা যারা মোবাইলে ইউজ করি তাদের জন্য বারবার ইনকগনিটো মোডটি ব্যবহার করা কষ্টকর হয়। আমি কেন ইনকগনিটো মোড ব্যবহার করি? আমি ইনকগনিটো মোড ব্যবহার করি কারণ মনে করেন আমি যখন একটা বায়ারের জন্য কাজ করব, আমার মাঝে মাঝে আমার সার্ভারটা চেঞ্জ করা লাগে। তো বারবার বাংলাদেশ থেকে ইউএসএ সার্ভার বা অন্য দেশের সার্ভার চেঞ্জ করতে আমার সমস্যা হতে পারে, তাই আমি ইনকগনিটো মোড ব্যবহার করে আপনাদের দেখাই। তো যারা আমার মোবাইল ইউজার আছে, তাদের যদি মনে হয় ইনকগনিটো মোড ব্যবহার করতে কষ্ট হয়, তাহলে আপনারা ব্যবহার করবেন না। আমি বুঝতে পেরেছি। আর যদি আপনাদের মনে হয় যে স্যার আমার কোনো সমস্যা নেই, আমি 2 ক্লিকের মধ্যেই, আমরা এখানে 3 ডটস ক্লিক করলে মোবাইলের মধ্যেও আমরা ইনকগনিটো মোড পাবো। এবং আমরা যে ট্যাব সুইচ করি, আমাদের মোবাইলের মধ্যে সবাই দেখেছি না ট্যাব সুইচ করা যায়, তো সেখানে ক্লিক করলেই আমরা ইনকগনিটো মোড এবং পার্সোনাল মোডের মধ্যে সুইচ করতে পারি। তো সেটাতেও আমাদের সমস্যা নেই। ওকে? নেক্সট টপিক। আপনারা কি সবাই ওয়েব 1.0 এবং 2.0 নাম শুনেছেন কখনো? ওয়েব 1.0 কাকে বলে এবং 2.0 কাকে বলে, এর সম্পর্কে সবাইকে জানেন? যেহেতু আমরা এসইও সম্পর্কে জানতে চাই, সুতরাং 1.0 এবং 2.0 সম্পর্কে কিছুটা আমাদের জানা আর কি উচিত। এগুলো সম্পূর্ণ থিওরিটিক্যাল জিনিস, তা আমাদের জানা উচিত। তো ওয়েব 1.0 কাকে বলে স্যার? তো ওয়েব 1.0 হলো, ধরেন আমরা একটি উদাহরণ দেখি। আমরা গুগলে যাই, গুগলে গিয়ে আমরা যে কোনো সফটওয়্যার কোম্পানি দেখি, সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ, যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে যাই। কোন সফটওয়্যার কোম্পানিতে যাওয়া যায়? ওকে, এই একটা এটা তো টপ 10 দিয়েছে। ওকে, যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে গেলাম। ওকে, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি নর্মাল সফটওয়্যার কোম্পানি। ঠিক আছে? তো এই যে আমরা এই সফটওয়্যার কোম্পানিতে গেলাম, এটি একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা যদি চাই, আমরা কোনো পোস্ট করতে পারবো। আমরা যারা ইউজার আছি পোস্ট করতে পারবো কোনো পোস্ট, মানে কোনো কন্টেন্ট করতে পারবো। কোনো কন্টেন্ট দিতে পারবো, আপনাদের কি মনে হয়? আমরা কোনো কন্টেন্ট দিতে পারছি না, বা আমরা কোনো ইন্টারেক্ট করতে পারছি না, বা আমাদের ইন্টারেক্ট দিয়ে এগুলো কোনো কিছু করা যাচ্ছে না। এটা দিয়ে কি সেম বলেন তো? এখানেও যদি আমরা চাই, কোনো কিছু করতে পারছি না, আমরা কি জানি? আমরা কোনো কন্টেন্ট দিতে পারছি না, তাই না? এটা আমরা ক্লিয়ার? তো এটাকে আমরা কি বলছি? এটা হলো ওয়েব 1.0। তো এই টাইপের ওয়েবসাইট কি বলছি আমরা? ওয়েব 1.0। যেগুলো নর্মাল এইচটিএমএল সিএসএস দিয়ে আর কি করা, সেগুলো ওয়েব 1.0। তো আমরা এখান থেকে চলে আসি, তো আমরা এই জায়গায় আসি। তো আমি সেম কোশ্চেন আপনাদের এখানে করি। আপনি কি এখানে একটি পোস্ট করতে পারবেন? এখানে কি আপনি কন্টেন্ট দিতে পারবেন? তো আমরা বুঝতে পেরেছি যে ওয়েবসাইটে বা যে ওয়েবসাইটগুলো আপনার কন্টেন্ট
দিয়ে বা ইউজারের কন্টেন্ট দিয়ে তৈরি করা হয় শেষ ওয়েবসাইট কন্টেন্ট, সেই ওয়েবসাইটকে বলা হয় 2.0। তো ওয়েব 1.0 এবং 2.0-র মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো ওয়েব 1.0 কিন্তু নিজে নিজে চিন্তা করতে পারে না, ওয়েব 2.0 কিন্তু নিজে নিজে চিন্তা করে করতে পারে এবং ইউজার থেকে কি কালেক্ট করে, ডাটা কালেক্ট করে। আমরা মনে করেন গুগলে বা ইউটিউবে একটা বিষয় নিয়ে যদি বারবার সার্চ দেই, তাহলে সেই বিষয় নিয়ে আমরা কি ফেসবুকে অ্যাড কি পাই, অথবা ইনস্টাগ্রাম বলেন বা টুইটারে, এগুলো কিন্তু আমরা কি অ্যাড পেয়েছি যদি আমরা বারবার জিনিসগুলো সার্চ দেই? তো আমি তো গুগলে সার্চ দিয়েছি, আমি তো ইউটিউবে সার্চ দিয়েছি, তাহলে ফেসবুকে, টুইটারে আমি কেন সেম অ্যাডগুলো দেখতে পাবো? আপনাদের কি চিন্তা হয়েছে বিষয়টি কখনো, যে কেন এই কাজটি হচ্ছে? কেন? তো এই কারণ হলো ওয়েব 2.0 অলওয়েজ আপনার কাছ থেকে, ইউজারের কাছ থেকে ডাটাগুলো কালেক্ট, ঠিক আছে? ডাটা কালেক্ট না করলে সে কন্টেন্ট দিতে পারবে না, ঠিক আছে? তো কন্টেন্ট না দিতে পারলে আপনার পছন্দসই কন্টেন্ট আপনার সামনে শো করতে পারবেন, ঠিক আছে? যেভাবে আপনার সামনে শো করতে পারবে না, ঠিক একইভাবে এই অ্যাডস গুলো আর কি দিতে পারবে না। এই যে স্পন্সর দেখতে পাচ্ছেন আমাদের এ পাশে, তো এই জায়গাটি কি কারণে? আমি এখানে অ্যাড ব্লক দিয়ে রেখেছি দেখে কোন অ্যাড দেখা যাচ্ছে না। তো অ্যাড ব্লকার যদি আমি না দিতাম, দেখা যেত যে এই জায়গায় অনেকগুলো অ্যাডস দেখা যাচ্ছে। তো আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি ওয়েব 2.0 সমস্যা কি। ওয়েব 2.0 সমস্যা হলো ইউজার থেকে ডাটাগুলো কালেক্ট করে, ইউজারদের জন্য হোক, ভালোর জন্য হোক, খারাপের জন্য হোক, সে ডাটাগুলো কালেক্ট করে আমাদেরকে সেবা প্রদান করার ট্রাই করে, ঠিক আছে? তো আমরা 1.0 এবং 2.0-র মধ্যে বুঝতে পেরেছি পার্থক্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমি আপনাদের জন্য একটি ছবি রেডি করেছি, আশা করি আমরা দেখে বুঝতে পারবো। তো আমরা স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো আছে, এগুলো হলো ওয়েব 1.0, ঠিক আছে? যেমন আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার, জাভা দিয়ে করা ওয়েবসাইটগুলো, এমএসএন, সেই আগের পত্রিকা যেটা ছিল ওয়েবসাইট, তারপরে ইয়াহু, এগুলো কি? এগুলো কিন্তু ওয়েব 1.0। তো আমাদের যে ফেসবুক আছে, তারপরে আমাদের যে গুগল ক্রোম আছে, এগুলো কি একরকম অ্যাপ্লিকেশন না? কি মনে হচ্ছে? এগুলো কিন্তু একরকম অ্যাপ্লিকেশন, কারণ আমাদের থেকে ডাটাগুলো কালেক্ট করছে এবং আমাদের কাছ থেকে ডাটাগুলো কালেক্ট করে সে ইউজারদের যেরকম পছন্দসই জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো এই কারণে এদেরকে কি বলে? এইগুলো যেহেতু ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন, তাই এগুলো কি বলে? ওয়েব অ্যাপ, ঠিক আছে? তো এই জন্য ওয়েব অ্যাপগুলো, যে কয়টি ওয়েব অ্যাপ আছে, এগুলো সবগুলো কি ওয়েব 2.0-র আন্ডারে পড়ে। তো আমরা ওয়েব 2.0 ক্লিয়ার। তো আমরা যারা এখন বর্তমানে আছি, সব কিন্তু ওয়েব 2.0-র আন্ডারে কিন্তু পড়বো, এবং এসইও এবং এইও সবই আপনার ওয়েব 2.0 ছাড়া কিন্তু চলবে না। ক্লিয়ার? আশা করি আমরা এটাও ক্লিয়ার। তারপরে হলো আমাদের ওয়েব 2.0, আমাদের এখন বর্তমানে এটার কোনো দাম আর কি এখনো পাইনি, ঠিক আছে? এটা হলো ফিউচার, ঠিক আছে? এটি হলো ফিউচার, আমাদের এখন বর্তমানে দরকার নেই। তাও যদি জানতে চান, আপনাকে ছোট করে আমি বলতে পারি যে ইয়েটা কি, আমাদের ওয়েব 3.0টা কি। ওয়েব 3.0 হলো, মনে করেন আমাদের 2.0-র যে লিমিটেশনটা আছে সেটাই 3.0 কভার করে, ঠিক আছে? তো 3.0, 2.0-র মধ্যে আমাদের আমাদের লিমিটেশনটা কি ছিল? আমাদের ডাটাগুলো সে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ডাটাগুলো নিয়ে যাচ্ছে, আমাদের কোনো রকম সিকিউরিটি থাকছে না, তো সেই জায়গাটাই আমাদের 3.0 আসছে। তো 3.0 কিন্তু আমরা কি বুঝতে পারছি? আমাদের নিজেদের সম্পূর্ণ সিকিউরিটি বজিয়ে থাকবে, ঠিক আছে? তো চারটা টপিকের উপর আপনার 3.0 আর কি চলছে, ঠিক আছে? কি কি?
একটি হলো ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন এর মানে হলো আপনার ব্লকচেন। তো ডিসেন্ট্রালাইজেশন মানে কি? ডিসেন্ট্রালাইজেশন মানে হলো আপনার প্রতিটি বিষয়ের উপরে আপনার মনে করেন সবকিছু সেপারেট হয়ে থাকবে। মনে করেন আপনি প্রতিটা মানুষের নেম আর ক্যাটেগরি সবগুলো আলাদা আলাদা হয়ে থাকবে। তার মানে একটার সাথে আরেকটা, একটা ইউজারের সাথে আরেকটার কোনো কানেকশন থাকবে না। ঠিক আছে, মনে করেন এরকম অনেকগুলো ইউজার আছে, সবগুলো ইউজার যদি আলাদা আলাদা করে থাকে, তাহলে একটার সাথে আরেকটার কোনো কানেকশন যদি না থাকে, তাহলে তাদের ডাটাগুলো সব সিকিউর থাকবে না। তো এগুলোকে কি বলছে? এগুলো ডিসেন্ট্রালাইজ করে একটার সাথে আরেকটার সাথে কানেক্টেড নেই। তাহলে এটা হলো ডিসেন্ট্রালাইজেশন। তারপরে হলো আমাদের দুই হলো ট্রাস্ট অ্যান্ড পারমিশন। তো ট্রাস্ট অ্যান্ড পারমিশনের মধ্যে আছে যে আপনি যখন একটি ওয়েবসাইটে যান, তো আপনাকে কিন্তু অনেক রকমের পারমিশন দেওয়া লাগে যে আপনি এখানে কুকিজ গুলো দিবেন নাকি, বা আপনি একটা ওয়েবসাইটে যখন কাজ করতে যান আপনার কিন্তু অনেক সময় একটি গভর্নমেন্ট বডি থাকে, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে সেই জায়গায় ইন্টারেক্ট করা লাগে। দেখেছি না, অনেক সময় কিন্তু আমাদের পারমিশন না নিলে সে ওয়েবসাইট থেকে টাকা পারচেস করা যায় না বা কোনো কিছু পারচেস করা যায় না। ঠিক আছে, তো ট্রাস্ট অ্যান্ড পারমিশন যদি আমাদের থাকে, তো আমরা যে কোনো জায়গা থেকে কন্টেন্ট দেখতে চাই বা কোনো কিছু দেখতে চাই, আমাদের কোনো পারমিশন কারো দরকার পড়বে না। ঠিক আছে, মানে আমাদের যেমন খুশি যেখানে খুশি আমাদের কোনো পারমিশন ছাড়া আমরা দেখতে পারবো। তো আমাদের মনে করেন একটি ওয়েবসাইট থেকে আমি একটি ডাটা কালেক্ট করতে চাচ্ছি, আমরা এখানে কোনো কুকিজ নেওয়া ছাড়া বা কোনো কুকিজ আমার ওয়েবসাইটে সেভ করা ছাড়া আমরা এই ডাটাগুলো কালেক্ট করতে পারবো। এটি হলো আমাদের ট্রাস্ট অ্যান্ড পারমিশন। পরে হলো এআই অ্যান্ড মেশিন। ঠিক আছে, মেশিনারিজ। এগুলো কিন্তু আমাদের যদিও দরকার নেই, আপনি জানতে চাচ্ছেন দেখে আমি বলছি। তো এআই মেশিনারিজ বলতে কি? মনে করেন আমি এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, আরেকটা লিখলাম হলো আই লাভ বাংলাদেশ। তো এই দুটো কন্টেন্টের মধ্যে পার্থক্য কি আমরা দেখতে পাচ্ছি না? আমরা যদি লিখি, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু আছে। কিন্তু যখন এআই এই এবং এর মেশিনারি যখন আমাদের সারা পৃথিবীর মধ্যে আর কি যুক্ত হয়ে যাবে, তখন এ আই লাভ বাংলাদেশ এই জিনিসটা আর এই আই লাভ বাংলাদেশ কথাটি কিন্তু সেম হিসাবেই সে দেখবে। তার মানে এই চিহ্নটা দিয়ে যে লাভ বোঝাচ্ছে সেটা সে ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, তার মানে আমরা এআই দিয়ে আমাদের সবকিছু চালাতে পারবো। তারপরে লাস্টের টপিক হলো আপনার কানেক্টিভিটি অ্যান্ড ইউবি ইউবিটিলিটি বা আইওটি বলি। আইওটি, আইওটি বানানো সবসময় ভুল হয়। আইওটি এটুকু লিখলেই হবে। আইওটি মানে কি আমরা জানি, ইন্টারনেট অফ থিংস। ঠিক আছে, তো কানেক্টিভিটি অ্যান্ড ইন্টারনেট অফ থিংস, তো বিষয়টি কি? যে আমাদের সারা, আমরা যেখানেই থাকি না কেন এই কানেক্টিভিটি এবং আমাদের ইন্টারনেটের কানেকশনের জন্য আমরা যেখানেই থাকি সেটার কানেক্টিভিটি থাকবে। তো এগুলো আমি না বললেও পারতাম, আপনারা জানতে চেয়েছেন তাই আর কি বললাম। তো আমাদের এই সব কিছু কি কারণে হবে? যদি আমরা 3.0 সাথে কানেক্টেড থাকি। তো 3.0 কিন্তু আমাদের এখন বর্তমানে দরকার নেই। ঠিক আছে, বর্তমান জীবনে আমাদের 3.0 দরকার নেই। তো 3.0 আমরা দরকার না থাকা সত্ত্বেও কি আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি? বিষয়টি ক্লিয়ার? আপনি যখন ওয়েব মানে ওয়েবসাইটটিকে আরো বেশি, জি, বেসিকটা আপনারা জানতে পেরেছেন। তো আমরা বুঝতে পেরেছি আমাদের সবচেয়ে বেশি দরকার কোনটা? ওয়েব 2.0। ঠিক আছে,
ওয়েব 2.0 আরো কিছু জানতে চাইলে আমার কাছে আরো নলেজ আছে, কিন্তু অত নলেজ আপনাদের নেওয়ার দরকার নেই। ঠিক আছে, যে ওয়েব 3.0 জানার জন্য আমাদের কি কি জানার দরকার আছে সেটা জানতে চাইলেও আমি জানাতে পারবো, কিন্তু এখন আমাদের ক্লাসটা কি? ক্লাস হলো আমাদের এসইও এর ক্লাস। ঠিক আছে, তো আমরা এসইও ক্লাসে যাই। আমাদের অন পেজ এসইও ক্লাসের জন্য আমি একটি ছবি বানিয়ে রেখেছি, আমরা দেখতে পেরেছি। তো এই যে ছবিটি আমি দেখতে পাচ্ছি, এই ছবিটি আমি বানিয়েছি, এবং এগুলো কিন্তু আমাদের সেই যে এসইও ক্লাস ছিল সেই বেসে বানিয়েছি। তো এসইও কয়টি এসইও এর মধ্যে বানানো হয়? একটি হলো অন পেজ, একটি হলো অফ পেজ, একটি হলো টেকনিক্যাল। তো আমি আগেই বলেছি টেকনিক্যাল এসইও আমি ওরকম ভাবে পড়াবো না। যে আমাদের ওয়েবসাইটের লোডিং টাইম, মোবাইল ফ্রেন্ডলিনেস, এসএসএল সার্টিফিকেট এবং সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল, তো এগুলো সব কিন্তু বেশিরভাগই আমাদের কোডের উপরে নির্ভরশীল, এসএসএল সার্টিফিকেট ব্যবহার ছাড়া। তাও কিছুটা কোডের ব্যবহার আছে। সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল এটা আমি লাস্টের দিক ক্লাসে দেখাবো। মোবাইল ফ্রেন্ডলিনেস আমাদের অবশ্যই কোডের কিছু ব্যবহার আছে, এবং ওয়েবসাইট এবং লোডিং টাইম এটি অবশ্যই কোডের ব্যবহার আছে। তো টেকনিক্যাল এসিও এসিও আমাদের কিন্তু ক্লাস নেই। ওকে, তো আমাদের আছে ক্লাস কি? অন পেজ এসিও। তো অন পেজ এসিওটা আমরা দেখি আসলে অন পেজ এসিওতে আমাদের কি কি টপিক গুলো আছে। আমরা কি যারা মোবাইলে আছে তারা কি দেখতে পাচ্ছি? আজকের ক্লাসটা কিন্তু ডাইরেক্ট আমরা মোবাইলে করতে পারবো। ক্লিয়ার? আমরা একটু দেখি আমাদের কি কি বিষয়গুলো অন অন পেজ এসিওর মধ্যে পড়ে। সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের প্রতি ইন্টারনাল লিঙ্কিং, ছোট এবং কার্যকারী ইউআরএল, হেডিং ট্যাগস এবং মেটা ডেসক্রিপশন। তো আমি যে কথাগুলো বললাম, দেখেন এর মধ্যে কিওয়ার্ড নির্বাচন, ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট রেডি করা, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজ করা, হেডিং ট্যাগস বাড়ানো, মেটা ডেসক্রিপশন করা। এই দুটো না হয় একটু পরে আমরা চিন্তা করি। এইগুলো করার জন্য আমাদের একটি জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিচুয়াল আছে, মানে সেম আছে। বলেন তো কোন জিনিসটি? কেউ কি বলতে পারবেন? একটি জিনিস না থাকলে আমাদের কোনোটি কম করা যাচ্ছে না। বলেন তো কি? কেউ কি বলতে পারবেন? দেখি কেউ বলতে পারে নাকি আমাদের সাথে। সেটির নাম হলো কিওয়ার্ড। কি? কিওয়ার্ড। আমরা কি দেখতে পেরেছি? কিওয়ার্ড ছাড়া আপনি সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে পারবেন না, সঠিক ট্যাগ নির্বাচন করতে পারবেন না, সঠিক উচ্চমানের কন্টেন্ট তৈরি করতে পারবেন না, কন্টেন্টের প্রতি আপনি ট্রাস্টও বাড়াতে কিন্তু পারবেন না। ইমেজকে কিওয়ার্ড ছাড়া আপনি কি অপটিমাইজ করতে পারবেন? মানে ইমেজ ট্যাগ দিয়ে ইমেজটা যে কি ইমেজ এটা কি আপনি লিখতে পারবেন কিওয়ার্ড ছাড়া? হেডিং ট্যাগস এর মধ্যে আপনি কিওয়ার্ড ছাড়া ট্যাগস গুলো লিখতে পারবেন। এছাড়াও মেটা ডিসক্রিপশন, যেটা আমি ক্লাসের শেষে আজকের ক্লাসে অথবা নেক্সট ক্লাসে দেখাবো। আপনার যে কিওয়ার্ড গুলো আছে এই লেখাগুলো লেখার জন্য আমাদের কি লাগবে? আমাদের কিওয়ার্ড লাগবে। তো আমাদের অন পেজ দিয়ে আমরা কি বুঝলাম এক কথায়? কিওয়ার্ড ছাড়া আমাদের অন পেজ এসইও করা আসলে কি সম্ভব? আপনাদের কি মনে হয়? কিওয়ার্ড ছাড়া অন পেজ এসইও করা আসলে সম্ভব না। তো আমাদের কিওয়ার্ডটি বুঝতে হবে, কিওয়ার্ড কিভাবে চুজ করা যায় বুঝতে হবে, এবং সর্বোচ্চ ব্যবহারটি বুঝতে হবে, যাতে আমরা একটি বেটার কন্টেন্ট দিতে পারি, যাতে ভবিষ্যতে আমরা যে কোনো কন্টেন্ট পোস্ট করলে সেটা সর্বোচ্চ এসইও করা পসিবল হয়। তো আমরা কিওয়ার্ড একটি চয়েস করা শুরু করি। তো তার জন্য আমাদের একটি জিনিস চিন্তা করা লাগবে। ধরেন তাহলে আমরা একটি স্টোরি চিন্তা করি। তো স্টোরিটা কি? তো আমরা চিন্তা করি আমাদের একটি ক্লায়েন্ট আমাদের কাজ দিয়েছে। ঠিক আছে, ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে। তো ক্লায়েন্ট থাকে মনে করি ইউএসএ তে থাকে। কোথায় থাকে? ইউএসএ তে থাকে। তো সে আমাকে বলেছে আমার অনেক রেঞ্জের মনিটর আছে। কি আছে তার? মনিটর আছে। তো বলেছে যে আমাকে মনিটর দিয়ে কিছু কিওয়ার্ডস জোগাড় করে দিতে,
যেগুলো উনি তার ওয়েবসাইটে দিয়ে তার ওয়েবসাইটটি প্রপার এসইও যাতে হয় সেজন্য কিছু কিওয়ার্ড তাকে জোগাড় করে দিতে। তো ক্লায়েন্ট কোথায় আছে? ইউএসএ তে আছে। তার মানে ইউএস এর জন্য ইউএস এর মানুষ কিরকম মনিটর আর কি চয়েস করে, তো আমাদের সেগুলো কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো আমরা সেগুলো একটু খুঁজে দেখে আসছি যে কিভাবে আমরা চয়েস করে দেখতে পারি। ওকে। তো আমরা যদি ইউএসএ তে সার্চ দিয়ে দেখি, আমাদের ব্রাউজারটাকে ইউএসএ তে চেঞ্জ করে যদি আমরা কিওয়ার্ড গুলো সার্চ দিয়ে দেখি যে কোনগুলো কিওয়ার্ড গুলো বেশিরভাগ সার্চ রেজাল্টে এসেছে, কোন কিওয়ার্ড গুলো ইউএসএ তে মানে গুগলে সার্চ রেজাল্টে এসেছে, সেগুলোই তো আমাদের বেস্ট কিওয়ার্ড। আমি কি বোঝাতে পেরেছি? আমি এখন কি করব সেটি আপনাদের বলতে চাচ্ছি। আমরা ক্লিয়ার? তাহলে আমরা দেখতে যাই যে কোনগুলো সার্চ রেজাল্টে বেশি আসে এবং কিভাবে আমরা সেগুলো চয়েস করতে পারি। তো এই যে আমরা কিওয়ার্ড গুলো যে লিখবো, তার জন্য কি আমাদের একটা খাতা লাগবে না? তার জন্য আমাদের একটি সাদা খাতা লাগবে। তো আমাদের যে সাদা খাতা লাগবে, এই সাদা খাতা কিন্তু আমরা যারা মোবাইলে আছি তারা কিভাবে নিতে পারেন এটা কি জানেন? তো আমরা সাদা খাতা গুগল ডক হিসেবেও নিতে পারি। এটা কি? গুগল ডক। তো আমরা কি কখনো গুগল ডক নিয়েছি? তো আমরা একটি গুগল ডকের খাতা আর কি নেই। ওকে। তো গুগল ডক কিভাবে নিতে হয় সেটা আমরা দেখি। আমার সাথে যদি না যেতে পারেন, না বুঝেন, অবশ্যই মেসেজে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো ফার্স্টে আমরা একটি গুগল ডকের খাতা নেই। তো আমরা এখানে থ্রি ডটস ক্লিক করে কি করছি, আমি একটা নতুন নোটপ্যাডে লিখে রাখি আপনাদের জন্য ভালো হবে। তো আমরা প্রথমে কি করছি, একটি গুগল ডকের খাতা নিচ্ছি। ঠিক আছে? গুগল ডকের খাতা নিচ্ছি। তো আমরা এখানে থ্রি ডটসে ক্লিক করেছি, এখান থেকে গুগল ডক্সে ক্লিক করছি। তো গুগল ডকে খাতা নিলাম। তো এই জায়গায় কি আসলো, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ইন্টারফেস আসলো সেই গুগল শিটস এর মতো। এটা কি? গুগল ডক্স। তো একটি খাতা নেওয়ার জন্য আমরা কোথায় ক্লিক করব? আমরা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে লেখা আছে, তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরবর্তীতে আমরা দেখতে পারলাম এটি সাদা খাতা এসেছে এবং এখানে আমরা একটি নাম দিয়ে দিই। তো একটা নাম কি দিতে পারি? LDM87 কিওয়ার্ড রিসার্চ। এবং আমরা টাইটেলও লিখি একই জিনিস, বড় করে দেই। বড় করার জন্য আমরা এটা বড় করছি। কিওয়ার্ড রিসার্চ ফর LDM87। ওকে। ঠিক আছে। তো এখন আমরা আমাদের শুরু করি। তো প্রথম আমরা আমাদের কি করব, আমাদের যে ব্রাউজারটি আছে, আমাদের ব্রাউজারটি ইউএসএ তে কনভার্ট করব, ইউএসএ সার্ভারে। তো আমরা কি সবাই জানি ইউএসএ সার্ভারে কিভাবে কনভার্ট করতে হয়? তো ইউএসএ সার্ভারে কনভার্ট করার জন্য আমরা প্রথমে এটি ইনকগনিটো মোড নেই। তো আমরা ইনকগনিটো মোড ছাড়াও নর্মাল ব্রাউজারেও করতে পারি। তো নর্মাল ব্রাউজারে যদি আমি একবার কনভার্ট করি ইউএসএ সার্ভারে, তো আমাদের কিন্তু আবার কনভার্ট করে বাংলাদেশ সার্ভারে নিয়ে নিয়ে আসতে হবে, তাই না? কিন্তু আমরা যদি ইনকগনিটোতে করি, ইনকগনিটো মোডটি জাস্ট ক্লিক করলেই ডিলেট হয়ে যায়। আমার কথাটি সবাই ক্লিয়ার হয়েছেন? ইনকগনিটো মোড আমরা ডিলেট করলেই কিন্তু চলে যায়। তার জন্য আমি ইনকগনিটো মোড নেই। এই কথাটা আমি বারবার এই কারণে বলছি, অনেক স্টুডেন্টদের অনেক সমস্যায় পড়েন। স্যার ইনকগনিটো মোড ছাড়া কি হবে না, তার জন্যই আমি বারবার বলছি। ক্লিয়ার? তো এখন আমি
আমাদের থ্রি ডটসে ক্লিক করি। তো আমরা এখানে ইনকগনিটো উইন্ডো দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ইনকগনিটো মোডটি নিচ্ছি। আমাকে একটা মিনিট সময় দেন, একটা জিনিস দেখে নিই আমি। ওকে, এটা আমরা রিমুভ করে দিই, আমরা পরে ইউজ করব। আর কোনটা আছে? ওকে, আমরা প্রথমে ইনকগনিটো মোড নেই। তো এখানে আমরা লিখি হলো গুগল লিখি। তো আমি এখন যা যা করব, প্লিজ আমার সাথে একটু দেখার চেষ্টা করেন বা খাতায় লিখে রাখেন, ঠিক আছে? অনেকে আমার সাথে তাল মিলাতে পারেন না। তো আমরা প্রথমে কোথায় যাব? এই যে দ্রুত সেটিংস যে দেখতে পাচ্ছি আমরা, এই যে গিয়ারের মতো অংশ আছে সেখানে আমরা যাব। এই জায়গায় যাওয়ার পরে আমরা আরো সেটিংস দেখতে পাচ্ছি সবাই। তো আরো সেটিংসে আমরা ক্লিক করব। আরো সেটিংসে ক্লিক করলে এরপরে আরেকটি অপশন পাবো, যে অন্য সেটিংস আমরা দেখতে পাচ্ছি বাম পাশে। তো অন্য সেটিংসে আমি তখন ক্লিক করব। তারপরে আমি ভাষা ও অঞ্চল যে আছে দেখতে পাচ্ছি, ভাষা অঞ্চলে ক্লিক করে আমরা ডিসপ্লে ভাষা চেঞ্জ করব। ডিসপ্লে ভাষা বাংলা থেকে আমরা নিয়ে আসব ইংরেজি। তারপরে কনফার্ম করুন যে বাটনটি আছে এখানে ক্লিক করব। তারপরে আমাদের রেজাল্ট রিজিয়ন, মানে আমরা কোন রিজিয়নে আমরা সার্চ করব। তো আমরা এখানে দিতে চাচ্ছি কোন রিজিয়ন, আপনারা বলেন আপনাদের মেসেজে দেখি আপনারা কোন রিজিয়নে সার্চ করব। হ্যাঁ, ভেরি গুড, আমার বলার আগেই আরিফ ভাইয়া বলেছেন, বাকিরা বলেন আমরা কোন রিজিয়নে সার্চ করব। না বুঝলে আপনি এখনই বলতে পারবেন। ওকে, ভেরি গুড, আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা ইউনাইটেড স্টেটস যে আছে এখানে আমরা সার্চ করব। তাহলে কি হবে বলেন তো, আমাদের যে সার্ভারটি আছে, আমাদের গুগলের সার্ভার, এটা ডাইরেক্ট ইউনাইটেড স্টেটসে চেঞ্জ হয়ে যাবে। তারপরে যে গুগল লেখা আছে এখানে ক্লিক করব। তো আমরা এখন ইউনাইটেড স্টেটসে একটি জিমেল বা একটি গুগল যেরকম দেখতে পারবে সেরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথম কিওয়ার্ডটি নেই। তো প্রথম কিওয়ার্ড আমরা এখানে লিখি, কি নিতে পারি? মনিটর। ঠিক আছে, সবচেয়ে ইজি ওয়ার্ড মনিটর। তো মনিটর কি ওয়ার্ড বলেন তো? আমরা পড়েছিলাম, মনে আছে? মনিটর একটি স্মল টেল শর্ট টেল কিওয়ার্ড। তো আমরা তাহলে এখানে মনিটর লিখি। তো মনিটর লিখলে দেখেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট উপরে আসছে। আমরা কি জানি এই জায়গায় অনেকগুলো প্রোডাক্ট কেন আসছে বলেন তো, কেউ কি জানেন? এই জায়গায় অনেকগুলো প্রোডাক্ট এসেছে কারণ এই মনিটর ব্যবহার করে এরা সবাই কিন্তু নিজের কিওয়ার্ড গুলো নিজের কন্টেন্টের মধ্যে এই মনিটর ওয়ার্ডটি লিখেছে। ঠিক আছে, এজন্যই কিন্তু আমাদের এই যে ওয়ার্ডটি, এই কিওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে গুগলের সার্চ র্যাঙ্কে এসেছে। তো আমাদের যদি এই প্রোডাক্টগুলো না আসে তাহলে আমরা কি বুঝবো? এসিও ইউনাইটেড স্টেটস দেওয়ার পরে যদি এটা না আসে, তার মানে আমাদের এই যে কিওয়ার্ডটি আছে এই কিওয়ার্ড দিয়ে সবাই ব্যবহার করছে না। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডটি সবাই ব্যবহার করছে। মোটামুটি এটি ভালো টাইপের কিওয়ার্ড, যেরকম আমি ক্লাসে বলেছিলাম মনে আছে। শর্ট টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য আমাদের মনে আছে আশা করি, যেটা সবাই ইউজ করে এবং কম্পিটিশন বেশি। তো আমার কথার সাথে মিল হয়েছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এটা কি একটা একটি বৈশিষ্ট্য দিই না? যেমন আমরা বৈশিষ্ট্য দিই গেমিং মনিটর। তো গেমিং মনিটর যখন আমরা সার্চ করছি তখন দেখেন একটু কিন্তু ছোট হয়েছে। ঠিক আছে, তো গেমিং মনিটর দেখেন একটু ছোট হয়েছে না? নিচে প্রোডাক্ট লিস্ট আসছে, পপুলার প্রোডাক্টস, তার মানে এটা অনেকেই ব্যবহার করছে।
তো আমরা সেকেন্ডটা কি রাখতে পারি? আমাদের গেমিং মনিটর, এটা কিন্তু আমরা রাখতে পারি। ঠিক আছে, তাহলে গেমিং মনিটর রাখলাম। একইভাবে আমরা যদি গেমিং মনিটর রাখি, দেখেন অলরেডি এসেছে গেমিং মনিটর 4K। তো গেমিং মনিটর 4K দিয়ে যদি সার্চ দিই, তাহলে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু প্রোডাক্ট লিস্টে গেমিং মনিটর 4K দিয়েছে। তার মানে আমার ক্লায়েন্টের কাছে যদি গেমিং মনিটর 4K টাইপের কোনো প্রোডাক্ট থাকে, তাহলে কিন্তু উনি এটি দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এটা আমাদের প্রোডাক্ট লিস্টে রেখে দেই। তো আমরা দেখি আর কি দেওয়া যায়। এরপরে আমরা যদি দেই কার্ভ দেই, তাও দেখতে পাচ্ছি সেটাও কিন্তু অনেকে ব্যবহার করছে। ঠিক আছে, 4K কার্ভ, এটা আমরা এখান থেকে নেই, নিয়ে রেখে দেই। এমনকি আমরা যদি এখান থেকে জাস্ট কার্ভ মনিটর লিখি, তাও দেখতে পাচ্ছি। আমরা কি বলেছিলাম মনে আছে? কার্ভ মনিটর কিন্তু আমাদের একরকম শর্ট টেল টাইপেরই, কারণ একটা মাত্র বৈশিষ্ট্য, তাই না? তো এই জন্য কি দেখতে পাচ্ছি, অনেক বেশি সার্চ রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এটাও রেখে দেই। তো আমরা তো এত কিছু দিলাম। তো এরপরে আমরা দেখি, আগেবার মনিটর আমরা যাই। এখন আমরা যাই, এটার সামনে যদি আমরা এরকম দেই বেস্ট গেমিং মনিটর, এরকম যদি আমরা দেই, তাহলে কি আসে দেখি। তাহলে দেখলাম আর একটু ন্যারো চলে আসছে, দেখতে পেরেছি। আর একটু ন্যারো সার্চ কিন্তু চলে আসছে, কারণ আমাদের বেস্ট গেমিং মনিটর কিন্তু আমাদের আগের থেকে একটু ছোট। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা সার্চ, একটি বিষয়গুলো নিয়ে সার্চ করতে পারি। তো আমরা এটা দিলাম। তো আমরা এখন এটা সার্চ করি, মনিটর দিয়ে আমরা আরেকটি কিওয়ার্ড দিই, প্রাইস। আমরা যদি বেশ গেমিং মনিটর প্রাইস আরেকটি যদি ব্যবহার করি, তাহলে দেখেন আমাদের কিন্তু ঠিক একইভাবে পপুলার প্রোডাক্ট এসেছে। তার মানে এগুলো কিন্তু তারা একই কিওয়ার্ড ব্যবহার করেছে, এবং এখানে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করেছে, কিন্তু সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি কি অনেক কমে গেছে আগের থেকে। এগুলো আমরা নিয়ে রাখি। এরপরে আমরা দেই ইন ইউএসএ। ঠিক আছে, তো এটা কি লোকেশন ভিত্তিক মনে আছে আমাদের? লোকেশন ভিত্তিক কিওয়ার্ড। তো আমরা কিভাবে লোকেশন ভিত্তিক কিওয়ার্ড ব্যবহার করব, এটাও কিন্তু আমরা দেখতে পেরেছি, জিও কিওয়ার্ডস। তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিওয়ার্ডস কিন্তু আছে, যেটা আমরা এভাবে করে বাড়াতে পারি। ঠিক আছে, তো লোকেশন ভিত্তিক কিওয়ার্ডও দেখেছি অনেকে কিন্তু এই কিওয়ার্ডও ব্যবহার করছে, এবং অনেকেই আছে যেটাই ইউএসএ তে ব্যবহার করা হচ্ছে। তো কেন ইউএসএ দিয়েছি আমরা দেখেছি, বুঝতে পেরেছি। তো এইটা তো আমাদের জাস্ট গেমিং কিবোর্ড মনিটর গেল। তো মনিটর কি শুধুমাত্র গেমিং মনিটর আছে আর মনিটর নেই? আমরা তাহলে একটা দেই এলসিডি মনিটর। তো এলসিডি মনিটরও কিন্তু একরকম শর্ট টেল মনিটরের মতো, শর্ট টেল কিওয়ার্ডের মতো। তো আমরা দেখতে পাচ্ছি এলসিডি মনিটরও কিন্তু অনেকে ব্যবহার করছে, কিন্তু আমাদের লিস্ট কিন্তু একটু কম দেখতে পাচ্ছি, তাই না? তো এটা কি আমরা কপি করে রাখি। তারপরে আমাদের আর কি দেওয়া যায়? এলসিডি হলে আমরা এলইডিও দিতে পারি। এলইডি মনিটর দিয়ে সার্চ দিয়ে দেখি, দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের মোটামুটি সার্চ রেজাল্টে আসছে, দেখতে পাচ্ছি।
কেন আসছে আমরা দেখতে পেরেছি, আমাকে একজন ইউটিউবে কমেন্ট করে দেখলাম যে স্যার আমার তো আসে না। কেন আসে না এটা কি বুঝতে পেরেছি। আপনি এটি কিওয়ার্ড দিলে সেই প্রোডাক্ট লিস্টটি কেন আসবে না? আইপিএস তো মনিটর হয় না। আইপিএস মনিটর হয় না। আইপিএস মনিটর হয়? আইপিএস মনিটর তো এখন ওরকম হয় না, তাও দিয়ে রাখি আমরা। হ্যাঁ, চলছে তো, দিয়ে দিই তাহলে আমরা আইপিএস মনিটর। আইপিএস আছে তো দেখছি, তাহলে দিয়ে রাখি আমরা। আইপিএস মনিটরও দিয়ে রাখি। তারপরে আমরা দেই ওয়াইড মনিটর। তো ওয়াইড মনিটর যদি আমরা দেই তাহলে দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদের আসছে। ওয়াইড মনিটর আমরা দিয়ে দিই। তারপর যেরকম আমাদের জাকিরুল ভাইয়া বলেছেন সেটাও আমরা দেই ওয়াইড মানে। এরপরে আলট্রা ওয়াইডও কিন্তু আসছে। ঠিক আছে, আলট্রা ওয়াইড আসছে। আলট্রা স্লিম, স্লিম তো আরেকটি আছে, দেখি আমরা ওটা ট্রাই করে দেখি। আলট্রা ওয়াইড আমরা দেখতে পাচ্ছি। আলট্রা স্লিম মনিটর আছে নাকি দেখি। ভাইয়া যেহেতু দিয়েছেন আমরা ট্রাই করে দেখি আলট্রা স্লিম। দেখতে পাচ্ছি প্রোডাক্ট লিস্টে কিন্তু এটাও আসছে। ঠিক আছে, তাহলে আলট্রা স্লিমও আমরা দিতে পারি। আলট্রা স্লিম আমরা দেই। তারপরে আমরা দেই, আর কি দেওয়া যায়। এখন আমরা দেই পোর্টেবল মনিটর। তো পোর্টেবল মনিটর যদি আমরা দেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকগুলো মনিটর পোর্টেবল করা যায় এরকম মনিটর দেখতে পাচ্ছি। এটাও একটি ভালো কিওয়ার্ড। তারপরে পোর্টেবল মনিটর যদি পাওয়া যায়, তো পোর্টেবল মনিটর স্ট্যান্ডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটিও আমরা ব্যবহার করতে পারি যদি তার থাকে। ওকে, তো আমরা বুঝতে পারছি পোর্টেবল মনিটর কিন্তু স্ট্যান্ড ছাড়া পোর্টেবল মনিটর ইউজ করা যাবে না, তাই আমরা এটাও কিন্তু ব্যবহার করতে পারি। তো একইভাবে পোর্টেবল মনিটর কার জন্য ব্যবহার করা যায়? ফর ল্যাপটপ। ল্যাপটপের জন্য ইউজ করা যায় এবং ডেস্কটপের জন্য কিন্তু পোর্টেবল মনিটর ইউজ করা যায়। তো আমি ল্যাপটপটাই দিলাম। একইভাবে আমরা ডেস্কটপের জন্য ইউজ করতে পারি। এখন আবার চিন্তা করি আর কি দেওয়া যায়। ওকে, অল ইন মনিটর, অল ইন ওয়ান, দেখি আমরা আছে নাকি। দেখতে পাচ্ছি এটাও আছে, মাল্টি কোর, তাহলে এটা আমরা দিয়ে রাখি যদি তার এরকম কোনো প্রোডাক্ট থাকে। কিন্তু অল ইন ওয়ান ডেস্কটপ তো অন্য জিনিস, এটা আসলে মনিটর না। যতটুকু আমার জানা এটা তো আসলে মনিটর না। অল ইন ওয়ান পিসি মানে পুরো একটা ইয়ের উপরে একটা ডিভাইস থাকা আর কি, এটা তাকে মনিটর বলা যায় না। তারপর আমরা তাহলে চিন্তা করি আর কি দেওয়া যায়। যেহেতু পোর্টেবল মনিটর কথা বলছি তাহলে আমরা এক্সটার্নাল মনিটরের কথা বলি। এক্সটার্নাল মনিটর দেখতে পাচ্ছি, মনিটরের মানে হলো এক্সটার্নাল মনিটর, যেটা আমরা আলাদাভাবে মনিটরের পাশে ব্যবহার করতে পারি। এক্সটার্নাল মনিটর আমরা দিলাম। 4K ব্যবহার করেছি ভাইয়া, গেমিং মনিটর 4K। তারপরে এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, ফর ডেস্কটপ। দেখতে পাচ্ছি এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ আছে, এটা অনেকে ব্যবহার করছে। একইভাবে আমরা ফর ডেস্কটপও দিতে পারি। এটা লেখার কি দরকার, আমরা তো জানি ডেস্কটপ দিলে আসবে, এটা দেখার কোনো দরকার নেই। তো আমরা কিছু এই এভারগ্রিন কিওয়ার্ড ব্যবহার করেই, যেমন হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর টু ল্যাপটপ। তো এইগুলো আমরা বুঝতে পেরেছি। দেখেন এইও এসেছে, আমি যেটা বলেছিলাম মনে আছে একটু আগে বলেছিলাম এইও। এটা কি? আনসার ইঞ্জিন অপটিমাইজেশনের একটি উদাহরণ। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট আছে।
ওকে, তো এইগুলো আমরা এখান থেকে কপি করে রাখি। তো আমরা বুঝতে পারলাম এইগুলো কিন্তু আপনার অনেকগুলো আমরা কালেক্ট করেছি, ঠিক আছে। তো স্যার আমরা তো, আমার এতগুলো তো মনে থাকবে না। তো আমি এরকম কোনো এরকম যদি আমাদের কোনো টুলস থাকতো, যে টুলগুলো দিয়ে বা কোনো এক্সটেনশন থাকতো, যে এক্সটেনশন দিয়ে আমরা বের করে নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমাদের বেটার হতো, তাই না? তো আমরা একটু দেখি কোন এক্সটেনশন দিয়ে এগুলো বের করা যায়। ঠিক আছে, তো একটা এক্সটেনশন আপনাদের দেখাই। আজকে একটা এক্সটেনশনের কাজ দেখাবো, নেক্সট দিন আরেকটি এক্সটেনশনের কাজ দেখাবো। তো এটির নাম হলো কিওয়ার্ড সার্ফারার, যেটা আপনাদের সামনে একটু আগে আমি ডিলিট। তো কিওয়ার্ড সার্ফারার এখানে ক্লিক করব, এরপরে অ্যাড টু ক্লোন যে আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। আরেকটি হলো উবার সাজেস্ট। কি? উবার সাজেস্ট। উবার সাজেস্টটা আমরা ক্লিক করে এটিকে অ্যাড টু ক্লোন করব। তাহলে আমরা কি কি করলাম? সার্ভার করলাম, কিওয়ার্ড গুলো কালেক্ট করলাম, তারপরে আমাদের এক্সটেনশন ডাউনলোড করলাম, ইনস্টল করলাম। আমরা তাহলে এইটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে আমরা তো স্যার সবই বুঝলাম। তো আমরা তো মোটামুটি যারা ইনকগনিটো ব্যবহার করি, আমরা কি জানি? ইনকগনিটো মোডে কোনো রকম এক্সটেনশন চলে না, আমরা কি দেখেছি? ইনকগনিটো মোডে কোনো এক্সটেনশন কিন্তু চলে না। ঠিক আছে, এজন্যই কিন্তু এটা সেফ, তাই না? তাহলে যদি এক্সটেনশন মোডে, ইনকগনিটো মোডে এক্সটেনশন না চলে স্যার, তাহলে স্যার কি করব? এখন আমার তো এই যে আপনার কিওয়ার্ড সার্ভার যে আছে এটা দিয়ে দেখাবো, আজকে ওভার সার্চ দেখাবো না। তো কিওয়ার্ড সার্ভার দিয়ে যে করব, তো স্যার কিভাবে আমরা ইনকগনিটো মোডে এটি রান করব? ঠিক আছে, তো ইনকগনিটো মোডে আমাদের এক্সটেনশনটি রান করার একটি সিক্রেট টেকনিক আছে, আমরা কি দেখতে চাই? অবশ্যই, আশা করি আমরা দেখতে চাই। এই যে এখানে ডিটেলস দেখতে পাচ্ছি আমরা সবাই। সবাই বলবেন স্যার ডিটেলসে দেখতে পাচ্ছি। আমরা এই মোডে তো আসতে পারি না এক্সটেনশন জায়গায়, আমরা তো অবশ্যই এক্সটেনশনে আসতে পারি। এটা তো আমরা সবাই জানি কিভাবে এক্সটেনশনের জায়গায় আসতে হয়। ভেরি গুড, আপনারা সবাই জানেন। তারপরে আমরা ডিটেলসে ক্লিক করব। ঠিক আছে, ডিটেলসে ক্লিক করার পরে আমরা সবার নিচে যাব। কোথায় যাব? সবার নিচে। তো সবার নিচে যদি যাই, নিচে যেতেই থাকবো, যেতেই থাকবো, যেতেই থাকবো, একবারে সবার নিচে একটি অপশন পাবো, এটি সব এক্সটেনশনেই থাকে। সেটি কি? অ্যালাউ ইন ইনকগনিটো, আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ ইন ইনকগনিটো। তো এই অপশনটি যদি আমি অন করে দেই, তার মানে আমার ইনকগনিটোতে আমার এই ডিভাইসটিতে চলবে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমার ইনকগনিটো মোডে অন করে দিব। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের আবার এটি কেটে দেই, আমাদের আবার ইনকগনিটো মোডটি অন করা লাগবে। ওকে, তাহলে আমরা ইনকগনিটো মোডটি অন করি, এটির আবার সার্ভার চেঞ্জ করি। গুগলে যাব, তারপরে আবার সেটিংসে ক্লিক করব, আরো সেটিংসে আমরা ক্লিক করব। মনে আছে তো? একটু আগে করেছিলাম, আরো সেটিংসে ক্লিক করব, অন্য সেটিংসে ক্লিক করব, ভাষা অঞ্চলে ক্লিক করব, ডিসপ্লে ভাষাতে ক্লিক করব, এরপরে এখানে দিব আমরা ইংলিশ, তারপরে আমরা কনফার্মে ক্লিক করব, রিজিয়নে ক্লিক করব, ইউনাইটেড স্টেটস দিয়ে আমরা ক্লিক করে কনফার্মে ক্লিক করব। খুবই ইজি না? তো আমরা তাহলে ইনস্টল করলাম এক্সটেনশন, এনাবেল করলাম আমাদের ইনকগনিটো মোডের জন্য। এরপরে আমরা আবার আগের মতো
গুগলে আমরা আসলাম, ঠিক আছে, গুগলে আসলাম, ইউএসএ মোডটি দিলাম, ঠিক আছে, এই যে এই জায়গাটা আবার করলাম। এরপর আমরা কি করব আমরা দেখি। আমরা গুগলে আসলে এখন আমরা একটা কাজ করি, মজার জিনিস দেখি। আমরা যে প্রথম যে নিয়েছিলাম না মনিটর, এই জিনিসটা আমরা একটু সার্চ দিই এখানে। কি দিব? মনিটর। তো মনিটর দিয়ে সার্চ দিলে দেখুন, দেখেন একটু চেঞ্জ হয়ে গিয়েছে বিষয়টি দেখতে পাচ্ছি। আগের মতো কিন্তু নেই, কিছু কিছু জিনিস একটু চেঞ্জ হয়েছে। আমরা সার্চ রেজাল্টে বা এসিআরপির সার্চ প্যানেলে দুটো অপশন দেখতে পাচ্ছি এখানে। তো এখানে একটি নতুন অপশন দেখতে পাচ্ছি, এই জায়গায় একটি নতুন অপশন দেখতে পাচ্ছি। এই দুটো অপশনের মানে কি? তো এইটি মানে হলো, এই যে কিওয়ার্ড আমরা ব্যবহার করেছি, এই মনিটর কিওয়ার্ডটি 246 কে পার্সন এই মান্থে সার্চ দিয়েছে, ঠিক আছে। 2,46,000 মানুষ এই মনিটর ওয়ার্ডটি সার্চ দিয়েছে, ঠিক আছে। এবং মনিটর ওয়ার্ডের জন্য $1.12 দিয়ে ক্যাম্পেইন গুগল অ্যাডসে দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে গুগল অ্যাডসে মনিটর এর জন্য কত টাকা ব্যয় করা হয়েছে? প্রতিজন অ্যাভারেজ ব্যয় করেছে 1.12 সেন্ট। তো আমরা বুঝতে পেরেছি এই মনিটর ওয়ার্ডটি কেন কম্পিটিশন বেশি এবং কেন সার্চ ডেনসিটিও বেশি। আমরা বুঝতে পেরেছি, আমি যে ক্লাসে বলেছিলাম। তো একইভাবে যদি আমরা নিচে আসি, আমরা ডান সাইডে আরেকটি চার্ট দেখতে পাচ্ছি। একটু ওই সাইডে সরে গেছে, দেখি এর কিছু করা যায় নাকি। ওকে, বড় করে দিয়েছি, দেখতে পাচ্ছি। তো অনেকের সর্বপ্রথম সমস্যা হবে যে এই জায়গায় ইউনাইটেড স্টেটস থাকবে না, ঠিক আছে। আমি বলে রাখি, আমাদের এই এক্সটেনশনটি কিন্তু মোবাইলেও ব্যবহার করা যাবে। মোবাইলে গুগল ক্রোমে ব্যবহার করা কিন্তু যাবে না, মিসেস ব্রাউজারে ব্যবহার করা যাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার? আমরা কিন্তু মোবাইলে মিসেস ব্রাউজার ব্যবহার করে এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারবো। এটাতে আমাদের কোনো রকম সন্দেহ আছে? আশা করি কোনো রকম সন্দেহ নেই। আমরা মোবাইলে কোন এক্সটেনশন ব্যবহার করব? মিসেস এক্সটেনশন ব্যবহার করে, এই মিসেস ব্রাউজার ব্যবহার করে এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারবো। আমার কথা বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন। তো আমরা এখানে যদি আমাদের বাংলাদেশ থাকে, এই জায়গায় ক্লিক করে আমাদের দেশটি চেঞ্জ করে নিব। বাংলাদেশ থাকলে চেঞ্জ করে ইউনাইটেড স্টেটস দিব। তো ইউনাইটেড স্টেটস কখন দিব? যদি আমার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটসে থাকে তাহলে কিন্তু ইউনাইটেড স্টেটস দিব। যদি আমাদের ক্লায়েন্ট কানাডাতে থাকে তাহলে কি করব? ইউনাইটেড স্টেটস দিব নাকি কানাডাতে দিব নাকি বাংলাদেশ দিয়ে দিব? আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে দিব। ভেরি গুড, আপনারা বুঝতে পেরেছেন যে আমার ক্লায়েন্ট যেখানে থাকবে আমার সার্চ রেজাল্ট কিন্তু সে জায়গায় থাকবে, ঠিক আছে। আমি যেখানে আছি সেটা ফ্যাক্ট করবে না। আমার ক্লায়েন্ট যেখানে, সেখানেই কিন্তু আমার ব্রাউজারের ডাটাগুলো সে জায়গায় থাকবে, ঠিক আছে কবির ভাইয়া। তাহলে কোন জায়গায় থাকবে? কানাডাতে থাকবে। ক্লিয়ার? কারণ আমার ক্লায়েন্ট কানাডাতে আছে, তাই আমরা কানাডাতে এটা সেট করব যদি আমার ক্লায়েন্ট কানাডাতে থাকে। এই কারণে আমাদের এখন ক্লায়েন্ট ইউএসএ তে আছে, তাই আমাদের এই যে সার্চ ব্রাউজারটি আছে কোথায় সেট করা আছে? ইউএসএ তে। আমি ক্লিয়ার? এটি বুঝতে অনেকে সমস্যা হয়, তাই আমাকে বলবেন আমরা ক্লিয়ার হয়েছি। ক্লায়েন্ট যেখানে থাকবে সেখানেই। তো এখন দেখেন, আমরা এই জায়গায় 5টা থেকে আমরা এখানে 20টা করে নেই, তাহলে আরো বেশি দেখতে পারবো। তো এই জায়গা থেকে আমি জাস্ট মনিটর দিয়ে সার্চ দিয়েছি না? তো দেখেন, আমাদের ইউএসএ তে অনেকে মনিটরিস দিয়ে মনিটরস দিয়ে সার্চ দিয়েছে।
অনেকে মনিটরস দিয়ে সার্চ দিয়েছে, গেমার গেমস মনিটরস দিয়ে সার্চ দিয়েছে, গেমস মনিটরস দিয়ে সার্চ দিয়েছে। এবং কতজন সার্চ দিয়েছে আমরা কি দেখতে পাচ্ছি, কত মানুষ সার্চ দিয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, সব সময় যে শুদ্ধ ভাষা দিয়ে আমাদের কিওয়ার্ড দিতে হবে বিষয়টি কিন্তু সেরকম না। আমাদের ভুল কিওয়ার্ড দেওয়াও কিন্তু একটি ভালো কিওয়ার্ড, ঠিক আছে? তার মানে গেমস মনিটর যে দিয়েছে এটা কিন্তু কোনো বাস্তবিক ওয়ার্ডে কোনো ওয়ার্ড হয় না, তারপরেও দেখা যাচ্ছে 13,000, 13,000, 1,35,000 মানুষ কিন্তু এই কিওয়ার্ডটি ব্যবহার করেছে। এখানে ওভারল্যাপ দিয়েছে 50%। তার মানে গেমস মনিটর দিয়েছে বা মনিটর গেমস দিয়েছে, এভাবে কিন্তু তারা কিওয়ার্ড গুলো দিয়েছে। তাহলে আমরা এগুলো দিয়ে অনেকগুলো কিওয়ার্ড গুলো পাবো না? এখানে কিন্তু আপনার 101টা পেজ আছে, ঠিক আছে? তার মানে এখানে আমরা অনেকগুলো পেজ আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তো এইখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড নিতে পারবো। আর আমরা সার্চ রেজাল্ট ভলিউম দেখে যেটা বেটার মনে হয় সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো এটা তো আমাদের একটা টুল গেল। নেক্সট টুল, আর কোনো টুল আছে স্যার? আরেকটা টুল আছে যেটা আমরা এখন ইউজ করতে পারবো না। আমরা যদি কিছু টাকা পয়সা ব্যবহার করি তাহলে আমরা ইউজ করতে পারবো, সেটা গুগলের টুল। ঠিক আছে? তো কেন আমরা টাকা পয়সা ব্যবহার করা লাগছে আমাদের? তো আগে ফ্রি ছিল, এখন আর ইউজ করতে দেয় না ফ্রিতে। তো সেই টুলটাও তো আমরা একটু দেখে আসি, ঠিক আছে? তো সেই টুলের নাম কি? সেই টুলের নাম হলো গুগলের কিওয়ার্ডস প্ল্যানার। তো নর্মালি আমি এই ক্লাসেও আপনাদের দেখাবো যে গুগলের অ্যাডস কিভাবে আপনারা করবেন। গুগলের কিওয়ার্ডস প্ল্যানার আপনাদের সবার কিভাবে এটি গুগলের কিওয়ার্ড, গুগলের অ্যাডস অ্যাকাউন্টটি কিভাবে ইউজ করবেন, একটি ফ্রি অ্যাকাউন্ট না বললেও এটি ডামি অ্যাকাউন্ট কিভাবে ইউজ করবেন এটা আমি দেখাবো, ঠিক আছে? আগে ফ্রি অ্যাকাউন্ট বানানো যেত, এখন আর ফ্রি অ্যাকাউন্ট করা যায় না। তো যেহেতু ফ্রি অ্যাকাউন্ট করা যায় না, একরকম ডামি অ্যাকাউন্ট করা যায়। তো কিভাবে করা যায় সেটা আমি আমাদের গুগল অ্যাডস এর যখন ক্লাস হবে তখন দেখাবো। তো যেহেতু ডামি অ্যাকাউন্ট, তাই আপনারা গুগল কিওয়ার্ডসই ব্যবহার করতে পারবেন না। তো তারপর আমরা দেখি গুগল কিওয়ার্ডস দিয়ে আমরা কিভাবে, গুগল কিওয়ার্ডস প্ল্যানার দিয়ে কিভাবে আমাদের এই টুলটি আমরা ব্যবহার করতে পারি। তো গুগল কিওয়ার্ডস প্ল্যানার ব্যবহার করার জন্য আপনার একটি ক্যাম্পেইন রান করা লাগে, যেটার সর্বনিম্ন টাকা হলো $0.6। ঠিক আছে? তো আপনি যদি এটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে, যেটা আমি ক্লাসে দেখিয়ে দিব, আপনি যদি $0.6 দিয়ে এটি ক্যাম্পেইন রান করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি রান করবে, ঠিক আছে? যদি না করেন তাহলে আর কি আপনি এই কিওয়ার্ড প্ল্যানারটি ব্যবহার করতে পারবেন না। তাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এখান থেকে 9 ডটসে ক্লিক করে, এই জায়গায় ক্লিক করলেও হবে গুগল কিওয়ার্ডস প্ল্যানার, অথবা আমরা 9 ডটসে ক্লিক করে যদি গুগল অ্যাডসে ক্লিক করি তাহলে আমাদের গুগল অ্যাডসে যাবে। এরপরে সলিউশন থেকে এই যে কিওয়ার্ডস প্ল্যানার দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে আমরা কিওয়ার্ডস প্ল্যানারে চলে যেতে পারি। তারপরে গো টু কিওয়ার্ডস প্ল্যানার এই জায়গায় যাব, তাহলে আমরা গুগলের অ্যাডস কিওয়ার্ডস প্ল্যানারে আসবো। তো গুগলের কিওয়ার্ডস প্ল্যানারটা কি? গুগলের কিওয়ার্ডস প্ল্যানার হলো, গুগলে তো সবাই সার্চ দেয় না, আমরা তো সবাই গুগলে সার্চ দেই। তো গুগলের সার্চ দেওয়ার পরে কি করে, সেই যে সার্চ রেজাল্টের মধ্যে যে কয়টি কিওয়ার্ডস আছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার সেগুলো আমাদের সামনে উপস্থাপন করে দেয়। ঠিক আছে? তাহলে আমরা দেখি কিভাবে উপস্থাপন করে দেয়। তো আমাদের কি করা লাগবে, ডিসকভার নিউ কিওয়ার্ড যে আছে সেখানে আমরা ক্লিক করব। তো আমাকে বলেছে কিছু কিছু কিওয়ার্ডস আমাকে আর কি লেখেন, দেন। তো আমরা কিছু কিওয়ার্ডস দিই, আমরা অলরেডি অনেকগুলো কিওয়ার্ডস রেডি করে রেখেছি।
সেখান থেকে কিছু কিওয়ার্ডস আমরা তাকে দেই। এটা কেটে দিই। কিছু কিওয়ার্ডস আমরা দেই, যেমন মনিটর, কপি করি। মনিটর দিয়ে আমরা এন্টার প্রেস করব। এন্টার কিভাবে প্রেস করতে হয় আমরা জানি। যদি আমাদের মোবাইলে থাকি, আমরা গুগল কিবোর্ড ব্যবহার করলে আমাদের এন্টার বাটনটি আসবে। ঠিক আছে? তো আমাদের যদি এন্টার বাটন না আসে, আমরা যারা মোবাইলে আছি তাদের গুগল কিবোর্ড কিন্তু লাগবে। ঠিক আছে? গুগল কিবোর্ড ছাড়া আমি অন্য কোনো কিবোর্ডের মধ্যে এই বাটনটি পাইনি। ঠিক আছে? এরকম একটি বাটন আছে কিবোর্ডে, আপনাকে দেখেছেন? যারা মোবাইল ইউজার ইউজার আছেন আমার সাথে, এই জায়গায় আপনারা যদি এন্টার বাটনটি না টিপেন, তাহলে কিন্তু আপনারা যাবেন না। রিদমিক কিবোর্ড, অভ্র কিবোর্ড, এইসব বাটন কিন্তু, এইসব কিবোর্ডে কিন্তু আমরা এই বাটনটি দেখতে পাই না। ঠিক আছে? তার মানে স্পেস দেওয়ার বাটন কিন্তু নেই, মানে এন্টার বাটন কিন্তু নেই। এটি শুধুমাত্র গুগল কিবোর্ডে আছে। তো আমি মনিটরটা দিলাম, তারপর আমরা এলইডি মনিটর দিলাম। এটি কিন্তু আমি যেটা বলেছি, মোবাইলেও ইউজ করা যাবে। তারপর আমি এন্টার ক্লিক করলাম, এলইডি মনিটর দিলাম, আইপিএস মনিটরও দিলাম, হোয়াইট মনিটরও দিই, আইটি দিয়ে দিই, আল্ট্রা হোয়াইট মনিটর। আমরা এই 5টি দিলাম। এরপরে আমরা লোকেশনটা সেট করব। লোকেশনটা আমাদের কোথায় দেওয়া আছে? বাংলাদেশ। তো আমরা এখানে বাংলাদেশ থেকে সেট করে কেটে দিয়ে আমরা যে কোনো দেশে দিতে পারি। যেমন মনে করেন আমি ঢাকাতে দিতে চাই, যে ঢাকা থেকে, ঢাকা ডিভিশন থেকে যে কয়টি কিওয়ার্ডস আর কি পেতে পারে, বা এই জায়গায় যে কয়জন গুগলে সার্চ দিয়েছে তাদের সার্চ রেজাল্টটি আমাকে যাতে নিয়ে এসে দেয়। তো এটা আপনার জন্য কি জন্য গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছি। আপনার রিজিয়ন সিলেক্ট করা কি জন্য গুরুত্বপূর্ণ। তো আপনি যে জায়গায় করবেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা যদি ইউএসএ তে সিলেক্ট করতে চাই, তো আমাদের এখানে ইউএসএ সিলেক্ট করে দিতে হবে। ইউনাইটেড স্টেটস অফ, ইউনাইটেড স্টেটস কান্ট্রি আমরা সিলেক্ট করে দিয়েছি, তার মানে ইউনাইটেড স্টেটস আমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করেছি। এরপরে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এন্টার এ সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ডস। আপনি যদি কোনো সাইট চান, যে সাইটটি থেকে আপনি কিওয়ার্ড নিতে চান না, ধরেন আপনার দারাজে যে কয়টি কিওয়ার্ডস আছে সেই কয়টি কিওয়ার্ডস আপনি চান না, তাহলে সে এই দারাজের সেই দারাজের ওয়েবসাইটটি এখানে পাঠিয়ে দিবেন, এখানে লিঙ্কটি কপি করে দিবেন। তাহলে কি করবে? দারাজ ওয়েবসাইট থেকে যে কয়টি কিওয়ার্ডস আছে সে কয়টি কিওয়ার্ডস সে ইগনোর করবে। আমি বুঝতে পেরেছি। অথবা আরো বুঝাতে পারি, অ্যামাজন, ধরেন অ্যামাজনের সাথে আপনার শত্রুতা আছে, তো অ্যামাজনের যে কিওয়ার্ডস আপনার পছন্দ না, তো আপনি অ্যামাজনের এখানে লিঙ্ক দিয়ে দিলে অ্যামাজন থেকে সবগুলো কিওয়ার্ডস গুলো ইগনোর করবে। ঠিক আছে? তারপরে আমরা স্টার্ট উইথ ওয়েবসাইট যদি দিই, এখানে হলো আপনি যদি কোনো ওয়েবসাইটকে ফলো করতে চান। যেমন মনে করেন আমি একই রকম অ্যামাজনের কথা বলি, আপনি দেখছেন যে অ্যামাজনের কিছু কিছু প্রোডাক্ট বেশি লিস্টে আসছে। তো এরকম কিছু ওয়েবসাইটের আপনি যদি লিংক তাকে দিয়ে দেন, তাহলে সেই সব পেজের যে কিওয়ার্ডস গুলো আছে সে ক্যাচ করে নিবে। তার মানে ওয়েবসাইটগুলোর যেগুলো ম্যাচ হচ্ছে আপনার সাথে সেগুলো আপনি রিলেটেড ভাবে দিয়েও দিতে পারেন। ওকে? তো আমরা এইটাও ফাঁকা রাখলাম, এই জায়গাও ফাঁকা রাখলাম। তার মানে সে যেখান থেকে খুশি সেখান থেকে সে নিয়ে নিবে। এরপর আমরা গেট রেজাল্টসে ক্লিক করলাম। এরপরে আমরা দেখলাম যে এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট আমাকে দিয়ে দিয়েছে। তো সার্চ রেজাল্টে আমরা কি দেখি? আমাদের এগুলোর মান্থলি সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি, কম্পিটিশন দেখতে পাচ্ছি। কম্পিটিশন কিসের কারণে হয় আমরা কি জানি? কম্পিটিশন তখন হাই হয় যখন তার উপরে
টাকা পয়সা বেশি খরচ করে। ঠিক আছে, যে বেশি টাকা বেশি খরচ করে তখন কিন্তু তার প্রতি কম্পিটিশন বেশি বেড়ে যায়। ঠিক আছে, অন্যের থেকে বেশি টাকা খরচ করলে ওই কিওয়ার্ডের দাম কিন্তু বেশি বেড়ে যায়। ধরেন আপনার কিভাবে আর কি ভদ্রভাবে বলবো আমার জানা নেই। তো মনে করেন আপনার ফ্রেন্ড আছে, সে সবার কাছ থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে, তখন কি আপনি আপনাকে দাম দিবে? তখন কিন্তু আপনাকে দাম দিবে না। কিন্তু মনে করেন এমন একজনকে পেলেন যে তাকে কেউ কোনো গিফট দিচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, ঠিক আছে, সে লোনলি ফিল করছে, তখন আপনি, কিন্তু সবাই তাকে ডাকছে, এরকম যদি কোনো মানুষ পান, তখন যদি তাকে আপনি একটু গিফট করেন বা কোনো কিছু দেন, তাহলে সে কিন্তু আপনার উপরে একটু বেশি ফেথফুল হবে। আমি বিষয়টা কি বুঝতে পেরেছি কিছুটা? যদি কিছুটা বুঝতে পারি তাহলে বেটার, কারণ বিষয়টা কিন্তু অনেকটা এরকমই। মান্থলি এভার সার্চ যদি আপনার হাই থাকে, মানে সবাই যদি সার্চ দেয়, এবং কম্পিটিশন যদি লো হয়, মানে বেশি টাকা মানুষ খরচ না করে, এরকম যদি আমরা কোনো কিওয়ার্ডস খুঁজে পাই, সেই কিওয়ার্ড দিয়ে যদি আপনি কোনো কন্টেন্ট রেডি করেন, সেই কন্টেন্ট কিন্তু আপনার অলওয়েজ গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা আছে। আমি বুঝতে পেরেছি, যেটি খুবই কম পাওয়া যায়। ঠিক আছে, মানে মানুষ সবাই ওগুলো দিয়ে সার্চ দিচ্ছে, কিন্তু তারা এখনো ওগুলো মানে নিচের নিচের দিকে আছে, কম্পিটিশন এখনো ওগুলো দিকে পৌঁছায়নি, মানে মানুষ এখনো টাকা পয়সা ওর উপরে খরচ করেনি। তাহলে সেইগুলোর কম্পিটিশন কি হবে? হাই হবে অথবা মডারেট হবে। তাহলে সেই সব কিওয়ার্ড দিয়ে যদি আমরা এটি কন্টেন্ট রেডি করি, তাহলে আমাদের কন্টেন্টটি উপরের দিকে উঠার পসিবিলিটি আছে। আমরা বুঝতে পেরেছি, আশা করি আমার কথা বুঝতে পেরেছি। যদি আমি কম্পিটিশনে ক্লিক করি, বেশিরভাগই দেখবো এখানে হাই আছে, লো কম্পিটিশনের আসলে আমাদের কিওয়ার্ডই দিয়েছি, দেখেন এখানে কম্পিটিশন নাই। তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10-20 খুবই খুঁজে পাওয়া খুবই কঠিন। ঠিক আছে, এরকম যদি আমরা খুঁজে পাই এরকম কোনো কিওয়ার্ড যেটার কম্পিটিশন আর কি ভালো, মান্থলি সার্চ ভালো, এবং মানুষ বেশি টাকা পয়সা খরচ করছে না, তাহলে আমরা কি বুঝবো সেটি ভালো কিওয়ার্ড। ওকে, তো আপনার যে এত বড় শীট আছে, এটা আপনি ডাউনলোড কিভাবে করবেন? তো ডাউনলোড করার জন্য খুবই ইজি, এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস। তো এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কিওয়ার্ড ডাউনলোড দেখতে পারবো। তারপর আমরা সিএসভি ফাইলও নিতে পারবো অথবা গুগল শিটেও নিতে পারবো। তো আমি সিএসভি ফাইলটি ডাউনলোড করে নেই। তো আমরা তো জানি না কিভাবে সিএসভি ফাইল ওপেন করা লাগে, নাকি আমরা ভুলে গিয়েছি? আরিফ ভাইয়া সারা সবাই ভুলে গিয়েছেন। এটি নতুন ট্যাব ওপেন করব, পরে 9 ডটস ক্লিক করব, এরপরে আমরা শিট ওপেন করব, এরপরে আমরা ব্ল্যাঙ্ক শিট নিব, এরপর আমরা ফাইলে ক্লিক করব, ওপেন করব, আপলোড করব, ব্রাউজ করব, ডাউনলোডস থেকে আমাদের লাস্টের ফাইলটি নিয়ে নিব। 1.2 মেগাবাইট মানে বুঝতে পেরেছেন, অনেক বড় ফাইল। তো দেখেছেন আমরা সব নিয়ে এসেছি। তো এভাবে কিন্তু আমরা আমাদের ফাইলটি রেডি করে রাখতে পারি, যাতে আমরা ভবিষ্যতে ইউজ করতে পারি। তো আমরা কি আজকে দেখবো যে কিভাবে কিওয়ার্ডটি কোথায় লেখা যায় আমাদের ওয়েবসাইটে, নাকি কালকে দেখতে চাই? যখন আমরা কালকে শিখবো যে এই কিওয়ার্ড গুলো তো অনেক, এই কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ড গুলো কিভাবে সার্চ করা যায়, তো আজকে দেখতে চাই এই কালকে? তো মাহফুজ ভাইয়া বলছেন নেক্সট ক্লাস, বেশিরভাগই বলছেন নেক্সট ক্লাস, তাহলে আমরা কালকেই তাহলে দেখব যে আমরা মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ডস গুলো কি, এবং মেটা কিওয়ার্ডসে, এবং আমরা মেটা কিওয়ার্ডসে কিভাবে আমাদের কিওয়ার্ড গুলো কোথায় লিখতে পারি, এবং এটাও শিখবো এই কিওয়ার্ড থেকে
এই কিওয়ার্ডগুলো তো মাত্র কয়েকটা, কিন্তু আপনারা তো জাস্ট 21টা কিওয়ার্ড বের করবেন না, আপনারা তো বের করবেন প্রায় 100+ কিওয়ার্ড, তাই না? তো 100+ কিওয়ার্ড থেকে 5 থেকে 10টা যখন আপনার চয়েস করতে হবে, তো 5 থেকে 10টা কিওয়ার্ড বা 15টা কিওয়ার্ড কিভাবে চয়েস করবেন সেটির টেকনিক্যাল ওয়ে আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে? ওকে, এটাই হলো আপনাদের আজকের ক্লাস। তো আপনাদের যদি, আপনারা কিন্তু যদি পারেন, আমি হোমওয়ার্ক ওরকম দিচ্ছি না, কিন্তু তারপরও আপনারা ট্রাই করবেন নিজেরা একটু চেষ্টা করতে। ঠিক আছে? কিওয়ার্ড কিন্তু আপনারা যখন সিলেক্ট করবেন তখন কিন্তু সেই বিষয় নিয়ে অনেক বেশি রিসার্চ করবেন। ঠিক আছে? যেরকম আমরা পিন্টারেস্টে যখন আমি ক্লাস করিয়েছিলাম আপনাদের অনেকেরই লিপস্টিকের কথা বলেছিলাম, তাই না? যে মেয়েদের প্রোডাক্ট নিয়ে পিন্টারেস্টে কাজ করা হয়। তো আপনারা যদি বলি যে লিপস্টিক নিয়ে কিছু কিওয়ার্ড বের করে নিয়ে আসেন, দেখবেন লিপস্টিক নিয়ে রিসার্চ করতে গেলে আমরা তো যারা ছেলে মানুষ আছি তারা কিছুই জানি না। তো আপনি যখন রিসার্চ করতে যাবেন তখন দেখবেন লিপস্টিক শুধু লিপস্টিক না, লিপস্টিক কিন্তু অনেক টাইপ, অনেক টাইপের আছে। যেমন ম্যাট লিপস্টিক, ফিনিশিং টাইপের একটি লিপস্টিক আছে, ক্রিম লিপস্টিক আছে, তারপরে লিকুইড লিপস্টিক আছে, পরে স্যাটিন লিপস্টিক আছে, যেটি ফিনিশিং এর জন্য ব্যবহার করা হয়, মানে ফিনিশিং দিবে আর কি একটি লিপসের উপরে। পরে গ্লোস লিপস্টিক আছে, পরে শিল লিপস্টিক আছে, পরে বাম লিপস্টিক আছে। ঠিক আছে? তারপর বাই ফিনিশ, মানে যে ফিনিশ দিবেন এটি দিয়ে আমি যদি ক্যাটেগরাইজ করি, তারপরে ম্যাটে ফিনিশ আছে, পরে গ্লোসি ফিনিশিং দিবে এর জন্য লিপস্টিক আছে, পরে মেটালিক টাইপের ফিনিশিং দিবে এর জন্য লিপস্টিক আছে, পরে স্যাটিনিং ফিনিশিং দিবে এটার জন্য লিপস্টিক আছে, মেটালিক ফিনিশিং দিবে সেটার জন্য লিপস্টিক আছে, পরে ভালভেট ফিনিশিং দিবে এই জন্য লিপস্টিক আছে। তো আমরা যে অ্যাপ্লিকেশন করব এটি লিপস্টিক, সেটার জন্য আবার অনেক টাইপের লিপস্টিক আছে। যেমন বুলেট লিপস্টিক, তারপরে লিকুইড লিপস্টিক, তারপরে আপনার ক্যানন লিপস্টিক যেটা লিপ ক্যানন, তারপর লিপ গ্লস, তারপর লিপ স্যানিক। এগুলো আপনার অনেক টাইপের লিপস্টিক আছে, এগুলো আরো অনেক টাইপের আছে। তারপরে আপনার অকেশনের জন্য, ঠিক আছে, হাউ ডু ইউ নো, ইউ হ্যাভ টু রিসার্চ। ঠিক আছে? আপনাকে রিসার্চ করা লাগবে, আমি সেটাই বললাম যে আপনি যদি কোনো কিছু নিয়ে যদি রিসার্চ না করেন তাহলে এটার পরে আপনি বুঝতে পারবেন না। এটা আপনার রিসার্চ করা লাগবে। যখন কোনো প্রোডাক্ট নিয়ে ইয়ে করবেন, আমি মনিটর সম্পর্কে কিভাবে জানলাম, এটা নিয়ে তো আমরা রিসার্চ করেছি না। না, আপনি একটা মেয়ে মানুষকে জিজ্ঞেস করেন মনিটর কয় প্রকার, উনি কি জানবেন? উনি কিন্তু জানবেন না। কিন্তু উনি যদি এটা নিয়ে রিসার্চ করেন অবশ্যই কিন্তু উনি জানবেন। তো এটা কিন্তু আপনার বুঝতে হবে যে যখন আপনাকে একটি কাজ দিবে তখন সেটি নিয়ে আপনার রিসার্চ করে তারপরে আপনার কিওয়ার্ড গুলো সিলেকশন করতে হবে। ঠিক আছে? আমার কাছে আরো কিছু লেখা আছে, কিন্তু আপনার জাস্ট আমি আপনাকে বিষয়টি বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম। বিষয়টি ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি কিওয়ার্ড সিলেকশন আসলে বিষয়টি কি। আপনার প্রথমে প্রোডাক্টটা বুঝতে হবে এবং প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করতে হবে, তখনই আপনারা কিওয়ার্ড নিয়ে আরো বেশি তখন লিখতে পারবেন, এবং কিওয়ার্ড সিলেক্ট করতে পারলেই কিন্তু আমরা কন্টেন্ট লিখতে পারবো। ঠিক আছে? না হলে কিন্তু আমরা চোখ বাঁধা দেখে কন্টেন্ট আমরা লিখতে পারবো না। ঠিক আছে? তো আশা করি আমি বুঝাতে পেরেছি কি বোঝাতে চেয়েছি। তো সবাই ভালো থাকবেন। আজকে যেহেতু আর কারো কোনো কোশ্চেন আমি পাচ্ছি না, তো আমরা আজকেই চলে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা বেস্ট কিওয়ার্ড গুলো কিভাবে সিলেক্ট করা যায় আমাদের কন্টেন্টের জন্য সেটি আমরা দেখব। তো আজকের জন্য এটুকুই। গুড নাইট।